হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার। আজকে আমি তোমাদের প্রফিট অ্যান্ড লসের উপর ক্লাস করাবো। এটা পার্ট 4-এর ভিডিও। যারা এখনও অবধি আগের 3টে ক্লাস করোনি তারা ডেসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে ওই ক্লাসগুলো করে নাও, ঠিক আছে? আর আজকে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের বলে দিই, আমি তোমাদের যে অনলাইন এক্সামগুলো নিতে শুরু করেছি ওই এক্সামগুলো কিন্তু প্রত্যেকে দাও। কিছু পারো আর না পারো, এক্সামগুলো কিন্তু দাও। দেখো, শুধুমাত্র কিন্তু ক্লাস করলে হয় না। যদি তুমি পরীক্ষা না দাও, নিজেকে যদি যাচাই না করো, তাহলে কিন্তু অঙ্ক শেখা সম্ভব নয়, উন্নতিও করা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? সেই কারণে পরীক্ষাগুলো দাও, অ্যান্সার সাবমিট করার পর নিজেরা অঙ্কগুলো করার চেষ্টা করো। যেগুলো পারলে না, ভালো করে অ্যানালিসিস করো যে কেন ভুল হচ্ছে, কী জন্য হচ্ছে, টাইমের মধ্যে কেন শেষ করতে পারছো না। আর অবশ্যই কিন্তু আমি যে ট্রিকগুলো অ্যাপ্লাই করে তোমাদের অঙ্কগুলো শেখাচ্ছি, সেই ট্রিকগুলো কিন্তু পরীক্ষার সময় অ্যাপ্লাই করার চেষ্টা করো, ঠিক আছে? লেন্দি মেথড নিজের মতন করে বাড়িতে করবে, কিন্তু পরীক্ষার সময় অবশ্যই ট্রিক অ্যাপ্লাই করে করার চেষ্টা করবে, ঠিক আছে? আর আমি তোমাদের যে এক্সামগুলো নিচ্ছি, সেই এক্সামগুলো যদি তোমরা ভালোভাবে দিতে থাকো, তাহলে এখানে যে ভুলগুলো হবে সেই ভুলগুলো কিন্তু তোমরা যে মেন এক্সাম দিতে যাবে সেখানে কিন্তু হবে না। আমি সেই জন্যই তোমাদের এক্সাম নেওয়ার যে সিস্টেমটা সেটা শুরু করেছি। তো আমি আশা করব প্রত্যেকে কিন্তু তোমরা এক্সামগুলো দেবে, ওকে? তো আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো, প্রফিট অ্যান্ড লসে। দ্য টোটাল কস্ট অফ 2 ওয়াচেস ইজ ₹840. One is sold at a profit of 16% and the other at a loss of 12%. There is no loss or gain in the whole transaction. The cost price of the watch on which the shopkeeper gains is, তাহলে কি বলছে যে দুটো ওয়াচেস আছে, ঠিক আছে? দুটো ঘড়ির টোটাল কস্ট প্রাইস হচ্ছে 840 টাকা। তার মধ্যে একটা বিক্রি হয়েছে 16% প্রফিটে আর অন্যটা বিক্রি হয়েছে 12% লসে, ঠিক আছে? এবং তারপরে কি বলেছে, দেয়ার ইজ নো লস অর গেন ইন দ্য হোল ট্রানজ্যাকশান। কিন্তু ওভারঅল তার কোনো প্রফিটও হয়নি, কোনো লসও হয়নি, তাই তো? তার মানে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে টোটাল কস্ট প্রাইস তাহলে যেটা ছিল, এই একটা 16% গেনে বিক্রি করা আর একটা 12% লসে বিক্রি করা, তার ফলে এই দুটোর ফলে যে সেলিং প্রাইসটা হয়েছে, সেই কস্ট প্রাইস আর সেলিং প্রাইসটা ইকুয়াল। সেই কারণেই তো বলা হচ্ছে যে ওভারঅল তার কোনো লসও হয়নি, গেনও হয়নি। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ অন হুইচ দ্য শপকিপার গেন। তাহলে শপকিপার যেটা 16% প্রফিটে বিক্রি করেছিল সেটার কস্ট প্রাইস কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের লেন্দি মেথডটা প্রথমে একবার দেখিয়ে দিই। তো এখানে কি চেয়েছে যে সিপি অফ দ্য ওয়াচেস অন হুইচ দ্য শপকিপার গেন, ঠিক আছে? যেটাতে গেন করেছিল সেটার কস্ট প্রাইসটা জানতে চেয়েছে। তো সেটার কস্ট প্রাইসটা ধরো আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে? যেটাতে গেন করেছিল, যেটাই গেন করেছিল সেটার সিপিটা আমি এক্স ধরে নিলাম। তাহলে সেটার যদি সিপি এক্স হয়, তাহলে যেটাতে ও লস করেছিল সেটার সিপি কত হবে? টোটাল তো 840, তাহলে সেটার সিপি হবে 840 মাইনাস এক্স, তাই তো? আচ্ছা, যেটা গেন করেছিল তাতে ওর কত পার্সেন্ট প্রফিট ছিল? 16% প্রফিট। তাহলে এই ক্ষেত্রে ওর সেলিং প্রাইসটা কত হবে? সেলিং প্রাইস বের করার ফর্মুলা আমরা কি জানি? 100 প্লাস প্রফিট বাই 100 ইন্টু সিপি, এটাই আমরা জানি, তাই তো? তাহলে এক্ষেত্রে ওর সেলিং প্রাইসটা হচ্ছে 116 বাই 100 ইন্টু এক্স, তাই তো? আর এক্ষেত্রে সেলিং প্রাইসটা কত হবে? এক্ষেত্রে ও লস করেছে 12%, তাহলে যখন লস হবে তখন সেলিং প্রাইস কত? 100 মাইনাস লস বাই 100 ইন্টু সিপি। তাহলে এখানে হয়ে যাচ্ছে 88 বাই 100 ইন্টু সিপি কত? সিপি হয়ে যাচ্ছে 840 মাইনাস এক্স। আচ্ছা, এবারে কি বলেছে যে ওভারঅল তার কোনো প্রফিটও হয়নি, কোনো লসও হয়নি। তার মানে ওভারঅল যেটা কস্ট প্রাইস আর ওভারঅল যেটা সেলিং প্রাইস সেটা ইকুয়াল, তাই তো? তাহলেই আমরা বলতে পারবো যদি কস্ট প্রাইসে যেটা কিনেছে সেইটাই যদি তার সেলিং প্রাইস হয়, তবেই তো সেখানে কোনো প্রফিটও হবে না, কোনো লসও হবে না। তাহলে ওভারঅল কস্ট প্রাইস তো আমরা জানি 840, তাহলে ওভারঅল সেলিং প্রাইসটা কত হচ্ছে? টোটাল এসপি, টোটাল এসপি হয়ে যাচ্ছে 116x বাই 100 প্লাস 88 বাই 100 ইন্টু 840 মাইনাস এক্স, তাই তো? এইটা হয়ে যাচ্ছে ওভারঅল সিপি। আবার এই যে লাইনটা বলে দিয়েছে দেয়ার ইজ নো প্রফিট ও নো লস, তাহলে এই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে এইটা মানেই হয়ে যাচ্ছে 840, তাই তো? এইটা মানেই 840। এবারে দেখো, এইটা হচ্ছে কি যে ইকুয়েশনটা আমি তোমাদের তৈরি করে দিলাম, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে এক্সের ভ্যালুটা বার করবে। এবারে কি এখানে বলেছে যে দ্য কস্ট প্রাইস অন হুইচ দ্য ওয়াচেস অন হুইচ দ্য শপকিপার গেন,
ঠিক আছে, মানে যেটাতে ও গেন করেছিল সেটার কস্ট প্রাইস কত, তো সেটার কস্ট প্রাইসটা আমরা কত ধরে নিয়েছি, এক্স ধরে নিয়েছি। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে তোমরা এক্সের ভ্যালু যেটা পাবে সেটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি যেহেতু এই প্রসেস তোমাদের অ্যাপ্লাই করা প্রেফার করি না, সেই কারণে কিন্তু আমি এইসব ক্যালকুলেশন আর দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট কিন্তু শর্ট ট্রিক যেটা সেটাতে চলে যাচ্ছি। ঠিক আছে, ওটা তোমরা বাড়িতে সময় করে করবে। তাহলে দেখো, শর্ট ট্রিক অ্যাপ্লাই করে আমি যখন অঙ্কটা করব, আমি কিন্তু অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করে করাবো। ঠিক আছে, মিক্সচার অ্যালিগেশনের ক্লাস আমি তোমাদের করিয়ে দিয়েছি, যারা করেছো তাদের কোনো অসুবিধা হবে না। তো এখানে কি বলেছে, একটাতে ওর প্রফিট হয়েছে 16% আর অন্যটাতে ওর লস হয়েছে 12%, তাই তো। তাহলে এই দিকে আমি লিখব প্রফিটের জন্য আর এই দিকে হচ্ছে লিখব আমি লসের জন্য। তো প্রফিট কত হয়েছে আমরা এখানে যেটা প্রফিট পার্সেন্ট লস পার্সেন্ট সেটা এখানে লিখব। তো এখানে হয়ে যাচ্ছে 16% ওর প্রফিট হয়েছে, আর লস কত হয়েছে, লস হয়েছে 12%, তাই তো। তো এটাকে আমি প্লাস দিয়ে দিলাম, এটাকে মাইনাস দিয়ে দিলাম, যেহেতু এখানে এটা প্রফিট আর এটা লস। ঠিক আছে, আচ্ছা, ওভারঅল নো লস নো গেন, তাই তো। ওভারঅল যেহেতু তার নো প্রফিট নো লস, সেই কারণে কি যেটা ওভারঅল হবে সেটা মাঝখানে হয় আমরা জানি, তাহলে মাঝখানে কি বসালাম, 0 বসালাম, যেহেতু কোনো প্রফিটও হয়নি কোনো লসও হয়নি। এরপর আমরা অ্যালিগেশন করব। আচ্ছা, যখন আমরা প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট দিয়ে অ্যালিগেশন করব, তার ফলে যে রেশিওটা আমরা পাবো সেটা কিসের রেজাল্ট পাবো আমরা, সেটা কিন্তু আমরা পাবো কস্ট প্রাইসের রেশিও, তাই তো। আমি তোমাদের সেটাই শিখিয়েছিলাম। আচ্ছা, অ্যালিগেশন যখন করব আমরা কি জানি, এইখানে যেই দুটো নাম্বার হবে আর মাঝে যেটা হবে সেটা এই দুটোর মাঝের একটা নাম্বার হবে। দেখো, একটা প্লাস একটা মাইনাস আর মাঝে আছে 0। তাহলে এখানে অ্যালিগেশন করে কি হবে, এই দুটো মাইনাস করে যা হবে সেটা এদিকে হবে, আর এই দুটো মাইনাস করে যা হবে সেটা এখানে হবে। তো 0 থেকে যদি আমরা 12 মাইনাস করি, মানে 0 মাইনাস মাইনাস 12 এখানে, আর এইখানে হয়ে যাচ্ছে 16 মাইনাস 0, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 12:16। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি কত হবে 3:4। এটা আমরা কিসের রেশিও পেলাম, এটা আমরা কস্ট প্রাইসের রেশিও পেলাম, তাই তো। তাহলে এখান থেকে তার মানে যেটা আমরা এখান থেকে পেলাম, যে যেটা ও গেনে বিক্রি করছে বা যেটাতে প্রফিট পাচ্ছে সেটার কস্ট প্রাইস 3 ইউনিট, আর যেটা ও লসে বিক্রি করছে সেটার কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 4 ইউনিট। তাহলে দুটো মিলিয়ে টোটাল কস্ট প্রাইস কত, 7। ওকে, আবার দেখো অঙ্কে কিন্তু বলে দিয়েছে দ্য টোটাল কস্ট অফ 2 ওয়াচেস ইজ 840। আবার এখান থেকে আমরা পেয়েছি 7, তাহলে তো আমরা বলতেই পারি যে 7 মানেই হয়ে যাচ্ছে 840, তাই তো। তাহলে 1 মানে কত হবে, 1 মানে হবে 120। আবার এখানে প্রশ্নটা কি চেয়েছে, যে যেটা ও গেনে বিক্রি করেছে সেটার কস্ট প্রাইস কত সেটাই চেয়েছে। তো যেটা ও গেনে বিক্রি করেছে সেটার কস্ট প্রাইস কত, 3। তাহলে 1 মানে যদি 120 হয়, 3 মানে কত হবে, 3 মানে হবে 360, হয়ে গেল আমাদের অ্যান্সার। যদি এটা লসেরটা চাইতো তাহলে আমরা বের করতাম 4 মানে কত, 4 মানে হয়ে যাচ্ছে 480। বুঝতে পারলে তো, এখানে হয়ে যাচ্ছে 360 অ্যান্সার, মানে এখানে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমাদের কি আসবে, এক্সের ভ্যালু 360 আসবে, কারণ এটাই তো চেয়েছে, এটাই তো আমরা এক্স ধরে নিয়েছিলাম, যেটাও গেনে বিক্রি করেছে সেটারই তো কস্ট প্রাইস এক্স ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তো এই সব প্রসেস অ্যাপ্লাই করতে যেও না, তোমরা শিখে রাখলে ভালো, কিন্তু অবশ্যই এই ট্রিক অ্যাপ্লাই করে করবে পরীক্ষাতে। ওকে, আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এ পারসন বট 2 watches for ₹480. He sold one at a loss of 15% and the other at a profit of 19%. And he found that each watch was sold at the same price. Find the cost price of the 2 watches. তাহলে কি বলছে, যে একটি লোক দুটো ওয়াচেস কিনেছিল যেটার দাম হয়ে যাচ্ছে 480 টাকা। ঠিক আছে, বট 2 ওয়াচেস ফর ₹480, তার মানে দুটোর টোটাল প্রাইসটা হয়ে যাচ্ছে 480 টাকা। তার মধ্যে ও একটা বিক্রি করেছে লসে, 15% লসে, আর অন্যটা ও বিক্রি করেছে 19% প্রফিটে। তারপর কি বলছে, এবং সে দেখলো যে ও যেটা বিক্রি করেছে, হি ফাউন্ড দ্যাট ইচ ওয়াচ ওয়াজ সোল্ড অ্যাট দ্য সেম প্রাইস। ঠিক আছে, কিন্তু এই দুই ক্ষেত্রেই সেলিং প্রাইসটা কিন্তু ইকুয়াল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে দুটোর কস্ট প্রাইস কত কত ছিল সেটা আমাদেরকে বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা আমি কিভাবে করছি, এখানে আমি লিখব কস্ট প্রাইস আর এখানে আমি লিখব সেলিং প্রাইসগুলো। ঠিক আছে, এইটা ধরো ওয়াচ এ প্রথমটার জন্য আর এটা আমি লিখব সেকেন্ডটার জন্য। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে ও কী করেছে, হি সোল্ড ওয়ান অ্যাট এ লস অফ 15%। প্রথমটা ও 15% লসে বিক্রি করেছে। তাহলে প্রথমেই আমরা কি করব, 15%কে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে নেব, কত, 15/100, তাই তো। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি কত হবে, 5 দিয়ে 3 5 15, 3 20, তাহলে 3 20। আমরা কি জানি, তলায় যেটা হবে ডিনোমিনেটারে যেটা হবে সেটা কি হয়, কস্ট প্রাইস হয়, এটা আমরা আগেই শিখেছি।
তাই তো? কারণ কি আমরা জানি যে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট অলওয়েজ কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট হয় যদি অঙ্কে মেনশন করা না থাকে। তাহলে এটা কি কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইসের জায়গায় আমি লিখে দিলাম, মানে ওয়াচ এ যেটা সেটার কস্ট প্রাইস 20, আর ওপরে যেটা হবে সেটা হচ্ছে প্রফিট অথবা লস যেটা বলবে। এখানে কি বলেছে, এটা কি লসে বিক্রি করেছিল, তার মানে 20 টাকা কস্ট প্রাইস, সেখানে ওর 3 মানে লস হয়েছে, তাহলে সেলিং প্রাইস কত হবে, 20 মাইনাস 3 17 হয়ে যাচ্ছে সেলিং প্রাইস। বুঝতে পারলে আমি এরকমটাই শিখিয়েছিলাম তোমাদেরকে। আচ্ছা, সেকেন্ডটা বলে দিয়েছে 19% প্রফিট, 19%, তো এটাকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করলে 19/100, তো এক্ষেত্রেও কস্ট প্রাইসটা তো 100 পেয়েই গেলাম, আর সেলিং প্রাইস কত, তাহলে 19 তো তোর প্রফিট, তাহলে সেলিং প্রাইসটা কত হয়ে যাবে, 119। আচ্ছা, তারপরে কি বলেছে, হি ফাউন্ড দ্যাট ইচ ওয়াজ সোল্ড অ্যাট দ্য সেম প্রাইস, মানে দুজনের সেলিং প্রাইসটা ইকুয়াল, তাই তো? তাহলে সেলিং প্রাইসটা আমাদেরকে কিন্তু ইকুয়াল করতে হবে। এখানে আছে 119, এখানে আছে 17, তার মানে কি এটাকেও আমাকে 119 করতে হবে। তাহলে এটাকে 119 কি করতে পারি, বা 17 আর 119-এর এলসিএম নিয়ে নিতে হবে। ঠিক আছে, কি করব, এলসিএম অফ 17 আর 119, দুটোকে সেম করার জন্য, তো এলসিএম কত, এলসিএম হয়ে যাচ্ছে 119, তার মানে কি দুটোকেই আমাকে 119 করতে হবে। এটা তো 119ই আছে, আর এটাকে 119 করার জন্য কি করতে হবে, এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো শুধু তো এগুলো তো রেশিও, এগুলো তো সবই অ্যাকচুয়ালি রেশিওতে আছে, তাহলে শুধুমাত্র এটাকে তো আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি না, করলে এটাকেও করতে হবে। তাহলে এক্ষেত্রে আমি সেলিং প্রাইসটা পেয়ে গেলাম 119, আর এক্ষেত্রে আমি কস্ট প্রাইসটা কত পেয়ে গেলাম, 140। তাহলে দেখো সেলিং প্রাইসটা তো দুই ক্ষেত্রেই সেম হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি চেয়েছিল, যে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য 2 ওয়াচেস, তাহলে দুটোর কস্ট প্রাইস চেয়েছিল। আবার এখানে বলে দিয়েছিল যে এই দুটোর মানে দুটো ওয়াচেস টোটাল কস্ট প্রাইস 480 টাকা, তাই তো? আবার এখান থেকে আমরা দুটো কস্ট প্রাইস কী কী পাচ্ছি, টোটাল কস্ট প্রাইসটা, টোটাল সিপি আমরা কত পাচ্ছি, 140 প্লাস 100 মানে হয়ে যাচ্ছে 240, আমরা পেয়ে যাচ্ছি টোটাল সিপি। আবার টোটাল সিপি দিয়ে দিয়েছে 480, তাহলে বলতেই পারি যে 240 মানেই হয়ে যাচ্ছে 480। তাহলে 1 মানে কত হবে, 1 মানে হয়ে যাচ্ছে 2। এখানে দুটোর কস্ট প্রাইস আলাদা আলাদাভাবে চেয়েছে, একটার হয়ে যাচ্ছে 140, আরেকটার হয়ে যাচ্ছে 100, তো 1 মানে যদি 2 হয় তাহলে 140 মানে কত হবে, 280, আর 100 মানে কত হবে, 100 মানে হয়ে যাচ্ছে 200। তাহলে দুটোর কস্ট প্রাইস কী কী পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম 280, আরেকটা পেয়ে গেলাম 200, মানে এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশান এ অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কগুলো কিন্তু অবশ্যই এইভাবে করবে, এটা কিন্তু খুব ভালো একটা প্রসেস। ওকে, 3 নম্বর অঙ্ক, এ ম্যান সেলস 3 আর্টিকেলস, ফার্স্ট অ্যাট এ প্রফিট অফ 20%, সেকেন্ড অ্যাট এ লস অফ 10%, অ্যান্ড দ্য থার্ড অ্যাট 25% লস। During the whole transaction, he bears a loss of ₹60. Find cost price of each article if their selling price are same. তাহলে কি বলছে, যে 3টে আর্টিকেল বিক্রি করেছে, যার মধ্যে প্রথমটা ও বিক্রি করেছে 20% প্রফিটে, তারপরেরটা 10% লসে, এবং থার্ডেরটা 25% লসে। তবে এই হোল ট্রানজ্যাকশানের ফলে ও 60 টাকা ক্ষতি করে ফেলেছে, তাই তো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটার কস্ট প্রাইস কত সেটা আমাদেরকে বার করতে হবে, কিন্তু আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে প্রত্যেকটার কিন্তু সেলিং প্রাইস ইকুয়াল ছিল। ঠিক আছে, আচ্ছা, ঠিক এই 2 নম্বর অঙ্কটা আমরা যেভাবে করলাম সেই প্রসেস অ্যাপ্লাই করেই কিন্তু এটা হবে। ঠিক আছে, অঙ্কটা পড়ে নিয়েছো ভালো করে। তো দেখো, এখানে কস্ট প্রাইস লিখবো, এখানে সেলিং প্রাইসগুলো লিখবো, আর এখানে লিখবো এ বি সি, তিনটের জন্য। ঠিক আছে, আচ্ছা, প্রথমটাতে ও 20% প্রফিট পেয়েছে, তাই তো? তো 20% মানে আমরা কি জানি, 1/5। তো কিছু যদি না বলা থাকে যে কস্ট প্রাইসের ওপর কি সেলিং প্রাইসের ওপরে, সবসময় আমরা ধরে নেবো যে কস্ট প্রাইসের ওপরে ক্যালকুলেট হয়েছে। তাহলে প্রথমটার জন্য কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 5, তাই তো? প্রফিট বলেছে, প্রফিট অফ 20%, তাহলে প্রফিট যদি মানে কস্ট প্রাইস যদি 5 হয় আর প্রফিট কত 1, তাহলে সেলিং প্রাইসটা কত, 5 + 1 6। ঠিক আছে, আর এই দিকটায় আমরা লিখব প্রফিট অথবা লস। তাহলে এখানে কত হয়েছে, +1 ও প্রফিট পেয়েছে। আচ্ছা, সেকেন্ডেরটা কি, সেকেন্ডেরটা 10% লস, তাই তো? 10% মানে আমরা কি জানি, 1/10। তাহলে এখানে কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 10, যেহেতু লস সেই কারণে কি 10 - 1 9 হয়ে যাচ্ছে সেলিং প্রাইস, আর -1 করলাম লসের জন্য। ঠিক আছে, তারপরেরটা কি 25% লস, তো 25% মানে আমরা জানি
একের 4, তাহলে এখানে কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 4, লস হয়ে যাচ্ছে 1, তাহলে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 3, আর এখানে প্রফিট আর লসের জায়গায় হয়ে যাচ্ছে -1, ঠিক আছে। তারপরে কি বলেছে যে প্রত্যেকটার কিন্তু সেলিং প্রাইসটা ইকুয়াল বলে দিয়েছে, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা পেয়েছি 6, এটা 9, এটা 3, তাহলে এই তিনটে সেলিং প্রাইস আমাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করার জন্য কি করতে হবে? 6, 9 আর 3 এইগুলো লসাগু করতে হবে। তো লসাগু কত এদের? এদের লসাগু হয়ে যাচ্ছে 18। তাহলে আমরা কি বুঝলাম? যে এই তিনটেকেই 18 করতে হবে। 18 করার জন্য কি করতে হবে? এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো শুধু এটাকে করতে পারি না, করলে এটাকেও করতে হবে, আবার সাথে এটাকেও করতে হবে, তাই তো। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানেও হবে, এটাতেও হবে। আর এটাকে কি 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাও হবে, আর এইটাও হবে। তাহলে এখানে আমরা কত পেলাম? 18। প্রত্যেকটাতে আমরা 18 পেয়ে গেলাম সেলিং প্রাইস। কস্ট প্রাইস এটা কত পেলাম? 15। এইটা কত পেলাম? 9 দুগুণে 18, এখানে হয়ে যাচ্ছে 20। আর এইটার কস্ট প্রাইস আমরা কত পেলাম? 4, 6, 24, তাই তো। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রথমটার ক্ষেত্রে কি +1 প্রফিট ছিল, তো ইন্টু 3 মানে প্রফিট হয়ে গেছে 3। তারপরেরটার ক্ষেত্রে কি -2, এবং তারপরেরটার ক্ষেত্রে কত? -6, তাই তো। আচ্ছা, এইবারে দেখো অঙ্কটাতে কি বলেছে, ডিউরিং দ্য হোল ট্রানজ্যাকশান হি বিয়ার্স এ লস অফ ₹60, মানে এই সমস্ত কাজ করার পর ও 60 টাকা ক্ষতি করে ফেলেছে, তাই তো। তাহলে এইখান থেকে যদি আমরা দেখি, এই জায়গাটা থেকে আমরা কি পাচ্ছি? +3, -2, -6, তার মানে কি +3 আর মাইনাস এখান থেকে কত? -8, তার মানে কত পাচ্ছি? -5। তাহলে কি পেলাম? -5 পেলাম, মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম 5 ইউনিট ওর লস হয়েছে, তাই তো। আচ্ছা, এখানে আবার বলে দিয়েছে ও 60 টাকা লস করেছে, তাহলে তো আমরা বলতেই পারি যে 5 মানেই হয়ে যাচ্ছে 60 রুপিস, 60 5 মানেই। তাহলে 1 মানে কত? 1 মানে হয়ে যাচ্ছে ₹12। তো এখানে জানতে চেয়েছে যে প্রত্যেকটার কস্ট প্রাইস, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ ইচ আর্টিকেল, তাই তো। তাহলে 1 মানে 12 আমরা পেয়ে গেলাম। তাহলে এবারে আমরা বের করে নিতে পারবো যে এ, বি, সি তিনটে আর্টিকেলের কস্ট প্রাইস কত। এর কস্ট প্রাইস কত ছিল? 15। তাহলে 1 মানে 12 হলে 15 মানে কত হবে? 180। তারপরেরটা হয়ে যাচ্ছে 20, তাহলে 20 মানে কত হবে? 20 মানে হবে এখানে থেকে 240 হয়ে যাচ্ছে, আরেকটা হয়ে যাচ্ছে 24। তো 24 মানে কত হবে? 24 × 12 মানে হয়ে যাচ্ছে 288। তাহলে তিনটের কস্ট প্রাইস আমরা কী কী পেলাম? একটার পেলাম 180, একটা পেয়ে গেলাম 240, আরেকটা পেয়ে গেলাম 288। মানে এখানে হয়ে যাচ্ছে অপশান বি আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? দেখে নাও সবাই ভালো করে, ঠিক আছে। এইখান থেকে কিন্তু প্রফিট আর লস কত হচ্ছে সেটা থেকে আমরা বের করে নিতে পারলাম। যদি তোমরা এই জায়গাটা না লিখতে, এই কলামটা যদি তোমরা না লিখতে, তাহলে কিন্তু এইখান থেকে তোমাদেরকে ক্যালকুলেট করে আবার বার করতে হতো কস্ট প্রাইস, মানে টোটাল কস্ট প্রাইস, টোটাল ওর কতটা লস হয়েছে। তাহলে কি করতে হতো? সেক্ষেত্রে টোটাল কস্ট প্রাইসটা করতে হতো, টোটাল সেলিং প্রাইসটা করতে হতো, দিয়ে দুটো মাইনাস করতে, তাহলেও কিন্তু 5ই বেরোতো। তো ওটার থেকে আমার মনে হয় এটা সুবিধা, ঠিক আছে। এইভাবে করবে, অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, সেম টাইপ নেক্সট অঙ্ক দেখো। দ্য প্রফিট পার্সেন্ট অফ এ অ্যান্ড বি আর সেম অন সেলিং দ্য আর্টিকেলস অ্যাট ₹1800 ইচ, ঠিক আছে। তাহলে কি বলছে? এ আর বি দুটো আর্টিকেলের প্রফিট পার্সেন্টটা ইকুয়াল, কিন্তু দুটোরই সেলিং প্রাইস কত? 1800 টাকা করে। বাট এ ক্যালকুলেটেড হিজ প্রফিট অন সেলিং প্রাইস অ্যান্ড বি ক্যালকুলেটেড হিজ প্রফিট অন কস্ট প্রাইস হুইচ ইজ ইকুয়াল টু 20%, ফাইন্ড দ্য কস্ট প্রাইস। কিন্তু এ ক্যালকুলেট করেছে তার প্রফিট পার্সেন্টটা সেলিং প্রাইসের ওপরে, আর বি ক্যালকুলেট করেছে তার প্রফিট পার্সেন্টটা কস্ট প্রাইসের ওপরে, যেটা দুটো ইকুয়াল হচ্ছে 20%-এর সাথে, কারণ আগেই বলে দিয়েছে যে প্রফিট পার্সেন্ট অফ এ অ্যান্ড বি আর ইকুয়াল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে টোটাল কস্ট প্রাইস কত সেটা বার করতে হবে, তাই তো। তো আমি তোমাদের আগে বলেইছি যে যদি মেনশন করা না থাকে তাহলে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হয়, কিন্তু দেখো এই অঙ্কটাতে মেনশন করে দিয়েছে যে এ কিন্তু ওর প্রফিট পার্সেন্টটা ক্যালকুলেট করেছে সেলিং প্রাইসের উপরে, তো সেইভাবেই কিন্তু আমরা অঙ্কটা করব, ঠিক আছে। ঠিক আগের অঙ্কগুলোর মতন কস্ট প্রাইস লিখলাম, এখানে সেলিং প্রাইস লিখলাম, ঠিক আছে, দুটো এ আর বি। তো প্রথমটার দুটোর ক্ষেত্রেই কিন্তু কস্ট প্রাইসটা 20%, তাই তো। তো 20% মানে আমরা জানি 1/5। তো কি বলেছে? এ ক্যালকুলেটেড হিজ প্রফিট অন সেলিং প্রাইস, তাই তো। এ
ওর প্রফিটটা সেলিং প্রাইসের উপরে ক্যালকুলেট করেছে। তার মানে কি, সেলিং প্রাইস যেহেতু বলে দিয়েছে সেলিং প্রাইসের উপর ক্যালকুলেট করেছে, সেই কারণে ডিনোমিনেটারে যেটা হলো সেটা কি সেলিং প্রাইস হবে, তাই তো। তাহলে সেলিং প্রাইসের জায়গায় আমরা 5 লিখলাম। এক প্রফিট হয়েছে, তা সেলিং প্রাইস যখন 5 এবং যেখানে প্রফিট হয়েছে তার মানে কি কস্ট প্রাইসটা অবশ্যই সেলিং প্রাইসের থেকে কম হবে, যেহেতু প্রফিট কত কম হবে, 1 কম হবে, তাহলে কস্ট প্রাইস এখানে আমরা লিখলাম 4। ঠিক আছে, তারপর কি বলেছে যে বি ক্যালকুলেট হিজ প্রফিট অন কস্ট প্রাইস, কিন্তু বি ওর কস্ট প্রাইসটা মানে প্রফিটটা কস্ট প্রাইসের উপরেই ক্যালকুলেট করেছে। তাহলে বি এর ক্ষেত্রে কস্ট প্রাইস কত, বি এর ক্ষেত্রে কস্ট প্রাইস 5ই হবে, প্রফিট হয়ে যাচ্ছে 1, তার সেলিং প্রাইস কত হবে 5 + 1 6। ঠিক আছে, আচ্ছা আবার বলে দিয়েছে এখান থেকে যে সেম অন সেলিং দ্য আর্টিকেলস অ্যাট ₹1800 ইচ, মানে দুটোর ক্ষেত্রেই কিন্তু সেলিং প্রাইসটা সমান, কত করে, প্রত্যেকটা হচ্ছে 1800 করে। তো প্রথমটা পেয়েছি 5, তারপরেরটা 6, তো এই দুটো সেলিং প্রাইস ইকুয়াল করতে হবে। কি করতে হবে, 5 আর 6 এর এলসিএম নিতে হবে কত, 30, তার মানে এটাকেও 30 করতে হবে, এটাও 30 করতে হবে। তো এটাকে 6 দিয়ে করব, সাথে এটাকেও 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 5 দিয়ে এবং এটাকেও 5 দিয়ে। তাহলে এক্ষেত্রে 30 হয়ে যাচ্ছে এসপি, এক্ষেত্রেও 30 এসপি, এক্ষেত্রে সিপি কত হয়ে যাচ্ছে 4 × 6 = 24, আর এক্ষেত্রে সিপি হয়ে যাচ্ছে 25, তাই তো। তাহলে সিপি আমরা প্রত্যেকটা কত করে পেলাম 30 করে। আবার এখানে বলে দিয়েছে যে প্রত্যেকের সিপি নয় সরি এসপি, প্রত্যেকের এসপি আমরা পেয়ে গেলাম 30 করে, এখানে আবার এসপি বলে দিয়েছে 1800 টাকা করে। তাহলে 30 মানেই হয়ে যাচ্ছে এখান থেকে 1800, আমরা জেনে গেলাম। তো 30 মানে যদি 1800 হয়, 1 মানে কত, 1 মানে হয়ে যাচ্ছে 60। এখানে বলেছে ফাইন্ড দ্য টোটাল কস্ট প্রাইস, তো টোটাল কস্ট প্রাইস, তো টোটাল কস্ট প্রাইস আমরা এখান থেকে কত পাচ্ছি, টোটাল সিপি 24 + 25, তাই তো, কত হচ্ছে 49। তো 1 মানে যদি 60 হয়, তাহলে 49 মানে কত হবে, 49 মানে হয়ে যাবে 2940। তো 2940 এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, এখানে অপশান বি আমাদের অ্যান্সার। বুঝতে পারলে সবাই? আশা করি এই টাইপের অঙ্কগুলোতে আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সবসময় এই প্রসেস অ্যাপ্লাই করে করবে কিন্তু, তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে অঙ্কগুলো। ওকে, তো এই অঙ্কগুলোর মতনই আমি তোমাদের বাড়িতে করার জন্য দুটো অঙ্ক দিলাম, সেগুলো তোমরা করো বাড়িতে। ঠিক আছে, সেম প্রসেস অ্যাপ্লাই করে করবে। অ্যান্সারটাও আমি লিখে দিয়েছি, তো অঙ্কটা করাবো, তোমরা অ্যান্সারটা মিলিয়ে নেবে। তোমরা খাতায় নোট করে নাও অঙ্কটা বা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের যেটা সুবিধা হবে। ঠিক আছে, এটা একটা, আরেকটা হচ্ছে এই যে এটা হচ্ছে আরেকটা। ঠিক আছে, এই দুটো অঙ্ক তোমরা করো সেম প্রসেস অ্যাপ্লাই করে, আশা করি কোনো অসুবিধা হবে না। ওকে, আচ্ছা আজকের নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এ শপকিপার বট সাম বুকস অ্যাট এ ডিসকাউন্ট অফ 20% অন লিস্ট প্রাইস। তাহলে একজন শপকিপার ও 20% ডিসকাউন্টে কিছু বই কিনেছিল। ঠিক আছে, if he want to mark them at such a price that after giving a discount of 20% he still makes a profit of 25%, তাহলে ও 20% ডিসকাউন্টে বইটা কিনেছিল, তারপরেও ও ওর মার্কটা এমনভাবে করেছে, মানে ও এমআরপিটা এমনভাবে বসিয়েছে যেখানে 20% ডিসকাউন্ট দেওয়ার পরেও ওর আবার 25% প্রফিট থাকে। ঠিক আছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য লিস্ট প্রাইস হি শুড মার্ক অন ইটস গুডস অ্যাবাভ ইটস সিপি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এমআরপিটা ও দিয়েছে সেটা ওর কস্ট প্রাইসের কত পার্সেন্ট বেশি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এখানের এমআরপিটা কিন্তু ও যে এমআরপিটা বসিয়েছে সেটার। তো দেখো এই অঙ্কটার জন্য একটা জিনিস আমরা বুঝতে পারছি, এই যে প্রথমে যেটা দিয়েছিল না যে শপকিপার 20% ডিসকাউন্টে বইটা কিনেছে, এটা কিন্তু এখানে লাগছে না, তাই তো। কারণ আমাদের এইখানে এই যে অ্যান্সারটা বের করতে দিয়েছে, এই অ্যান্সারটা বের করার জন্য কিন্তু এই ইনফরমেশানটা কোনো কাজে লাগবে না, কারণ ও যখন বইটা কিনেছিল তখন এমআরপি কত ছিল সেটার সাথে তো কোনো প্রশ্ন নয়। এখন মেন জিনিস হচ্ছে যে ও কত টাকাতে বইটা কিনেছিল, ও এমআরপি কত দিয়েছে এবং ও কত টাকায় জিনিসটা বিক্রি করেছে, সেটাই আমাদের মেন জিনিস। তো এই যে ইনফরমেশানটা দিয়েছে এটা একটা এক্সট্রা ইনফরমেশান দিয়ে দিয়েছে। ঠিক আছে, কনফিউজড করে দেওয়ার জন্য। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজে লাগছে না। ঠিক আছে, অঙ্কগুলো পড়ে কিন্তু এইভাবে মানেটা বুঝতে হবে। তো দেখো আরেকটা জিনিস ভালো করে, এখানে বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অন দ্য লিস্ট প্রাইস হি শুড মার্ক অন ইটস গুডস অ্যাবাভ ইটস সিপি। তার মানে কি কস্ট প্রাইসের থেকে কত পার্সেন্ট বেশিতে ওর জিনিসটা মার্ক করেছিল। তাহলে দেখো এখানে পার্সেন্টেজ চেয়েছে, তাই তো। যদি আমরা এখানে কস্ট প্রাইসটাকে 100 ধরে নিই তাহলে কিন্তু আমাদের পার্সেন্টেজটা বের করা অনেকটা সুবিধা হয়ে যাবে। দেখো যেহেতু পার্সেন্ট সবটাই তো 100-এর উপরে ক্যালকুলেট হয়, তাহলে যদি সিপিটাকেই আমরা 100 ধরে নিই তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশানটা
অনেকটা কমে যাবে। আলাদা করে কিন্তু আবার আমাদেরকে সিপির ওপরে কত বেশি আমরা মার্ক করেছি সেটা কিন্তু বার করতে হবে না। দেখে নাও ভালো করে, এখানে বলেছে সিপির ওপরে বের করতে দিয়েছে, তো সিপিটাকে আমরা এখানে 100 ধরে নিলাম, ঠিক আছে, মানে ও 100 টাকাতে জিনিসটা কিনেছিল। আচ্ছা, তারপরে কি বলেছে, ও 100 টাকাতে জিনিসটা কেনার পরে ও একটা এমআরপি বসিয়েছিল, এবং এমনভাবে এমআরপিটা ও বসিয়েছে যেখানে ও এমআরপির ওপরে আবার 20% ডিসকাউন্ট পাবে। 20% ডিসকাউন্ট, আমি তোমাদের ডিসকাউন্টে যখন শিখিয়েছিলাম তখন আমি তোমাদের বলেইছিলাম যে ডিসকাউন্ট সবসময় এমআরপির ওপরে ক্যালকুলেট হয় বা মার্কড প্রাইসের ওপরে ক্যালকুলেট হয়। তাহলে এমআরপিটা ও এমনভাবে বসিয়েছে যেখানে আবার 20% ডিসকাউন্ট দিলে ও 25% প্রফিট পায়, তাই তো। তাহলে যেখানে আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে ওর প্রফিট হচ্ছে 25%, তাহলে কস্ট প্রাইস যদি 100 হয় তো সেলিং প্রাইস কত হবে, 125 হয়ে যাচ্ছে সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস আমরা পেয়ে গেলাম, আমরা জানি ডিসকাউন্ট হচ্ছে 20%, তাহলে এখান থেকে আমরা এমপি বের করে নিতে পারবো না। এমপি কত, এমপি বের করার আমি ফর্মুলা তোমাদের কি বলেছিলাম, এসপির ফর্মুলা আমি যেটা লিখিয়েছিলাম, এসপি ইকুয়াল টু, তাই তো, এসপি ইকুয়াল টু কি, 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 ইন্টু এমপি, তাই তো। এমপির ওপরে ডিসকাউন্ট পার্সেন্ট সবসময় কার উপরে ক্যালকুলেট হয়, এমপির ওপরে ক্যালকুলেট হয়। তো 100 মানে যেটা ডিসকাউন্ট থাকবে সেটা হচ্ছে 100 থেকে মাইনাস করবো বাই 100 ইন্টু এমপি ইকুয়াল টু এসপি। তাহলে এমপিটা অ্যাকচুয়ালি এখান থেকে কত হবে, এমপিটা হয়ে যাবে 100 বাই 100 মাইনাস ডিসকাউন্ট ইন্টু এসপি, তাই তো। তাহলে এখান থেকে এমপি কত হয়ে যাবে, 100 বাই ডিসকাউন্ট কত, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে, 20%, তাহলে 100 বাই 80 ইন্টু এসপি কত, এসপি হয়ে যাচ্ছে 125। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেট করো তোমাদের কত বেরোবে এমপি, $625/4। তাহলে এটা যদি তোমরা করো তোমাদের বেরোবে 4 15 60 62 2 25, এইটা 156 1/4, তাই তো। এটা আমরা এমপি পেয়ে গেলাম। এবারে প্রশ্নটা চেয়েছিল ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য লিস্ট প্রাইস, লিস্ট প্রাইস মানে সেটা মার্ক প্রাইস যেটা, হি শুড মার্ক অন ইটস গুডস অ্যাবাভ সিপি। দেখো সিপিটাকে তো আমরা 100 ধরেই নিয়েছি, আর এমপিটা বেরোলো 156 পূর্ণ 1/4। তাহলে এমপি সিপির কত ওপরে দেওয়া হয়েছে, 56, তাই তো, 56 1/4% এভাবে, তাই তো। 56 পূর্ণ 1/4% বেশি এমপি দেওয়া হয়েছে সিপির থেকে। তো এই জন্যই কিন্তু আমরা সিপিটাকে 100 ধরে নিয়েছিলাম, যাতে এখানে আলাদা করে আবার ক্যালকুলেট করতে না হয় যে এমপিটা সিপির কত বেশি আছে, ঠিক আছে। তো এইটা একটা প্রসেস। আরেকটা শর্ট ট্রিক আমি তোমাদের শিখিয়েছিলাম, ঠিক আছে, তোমরা যারা যারা ক্লাস করেছো তারা জানো যে কস্ট প্রাইস আর মার্কড প্রাইসের মধ্যে রিলেশান কি, ঠিক আছে। কস্ট প্রাইস আর মার্কড প্রাইসের মধ্যে রিলেশান, ঠিক আছে। যখন দিয়ে দেবে যে এত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরেও এত পার্সেন্ট প্রফিট হয়েছে, তখন আমরা জানি কস্ট প্রাইসটা হবে 100 মাইনাস ডিসকাউন্ট যেটা থাকবে সেইটা, আর এমপিটা হয়ে যাবে 100 প্লাস প্রফিট যেটা থাকবে সেটা। এই সমস্ত কিছু আমি ডিটেলসে করিয়েছি, তোমরা যারা ক্লাস করেছো তারা জানো, আর যারা করেনি তারা আগের ক্লাসগুলো করে নাও, সমস্ত কিছু বুঝে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, তো ডিসকাউন্ট কত দেওয়া হয়েছিল, 20% ডিসকাউন্ট দেওয়া ছিল। তাহলে সিপিটা কত, সিপি হয়ে যাচ্ছে এখান থেকে 80, এটা কিন্তু অ্যাকচুয়ালি রেশিও, ঠিক আছে। তাহলে সিপিটা হয়ে যাচ্ছে 100, আর প্রফিট কত হয়েছিল, 25% প্রফিট, তাহলে এমপিটা হয়ে যাচ্ছে 125, তাই তো। তাহলে এটাকে যদি তোমরা কাটো 5 দিয়ে, 5 16 80, আর এটা হয়ে যাচ্ছে 5 25, তাহলে 16:25। এটা কি পেয়ে গেলাম আমরা, কস্ট প্রাইস আর মার্কড প্রাইসের মধ্যে রেশিও, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এমপি সিপির থেকে কতটা বেশি, সিপির থেকে 9 বেশি, তাই তো। তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেট করার জন্য কি করতে হবে, 9 বেশি, কার তুলনায় 9 বেশি, এই সিপি বা 16-র তুলনায় বেশি, তাই তো। তাহলে 9/16 ইন্টু 100, এইটাকেও যদি তোমরা ক্যালকুলেট করো তোমাদের বেরোবে 56 পূর্ণ 1/4% অ্যান্সার, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান এ। বুঝতে পারলে? তাহলে এই প্রসেসও করতে পারো, এই প্রসেসও, কিন্তু এই প্রসেসটা অবশ্যই করবে। তোমরাই বলো এইটা করতে কতক্ষণ টাইম লাগলো, শুধু এইটুকুনি মনে রাখতে হবে যে কস্ট প্রাইস আর মার্কড প্রাইসের মধ্যে রেশিও যেটা, সেটা কি, কস্ট প্রাইস হয়ে যাবে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, আর এমপি যেটা সেটা হয়ে যাচ্ছে 100 প্লাস প্রফিট। এবার এই জিনিসটা কোথা থেকে এলো সেটা যেহেতু আমি আগে করিয়েছি সেই কারণে এই ভিডিওতে আর বলছি না, ঠিক আছে, দেখে নাও ভালো করে। ওকে,
আজকে 6 নম্বর অঙ্ক। দ্য টোটাল কস্ট অফ 8 বুকস অ্যান্ড 5 পেন্স ইজ ₹92 অ্যান্ড দ্য কস্ট অফ 5 বুকস অ্যান্ড 8 পেন্স ইজ ₹77। ফাইন্ড দ্য কস্ট অফ 3 বুকস অ্যান্ড 2 পেন্স। তাহলে কি বলছে যে টোটাল কস্ট 8খানা বই আর 5টা পেনের হয়ে যাচ্ছে 92 টাকা, এবং 5টা বই আর 8খানা পেনের টোটাল দাম হয়ে যাচ্ছে 77 টাকা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 3খানা বই আর 2খানা পেন। খুব সহজ, ওই অপনয়ন বা এলিমিনেশন মেথড যেটা, ওই মেথড কাজে লাগিয়েই তোমরা করতে পারবে। তাহলে প্রথমে কি বলেছে 8 বুকস, তাহলে আমি লিখলাম 8 বুকস প্লাস 5 পেন্স, তাই তো। তো 8 বুকস প্লাস 5 পেন কত? 92 টাকা, 92, ঠিক আছে। তারপর এটা কি বলেছে 5 বুকস অ্যান্ড 8 পেন্স, 5 বুকস প্লাস 8 পেন্স, এটা কত? 77 টাকা। তাহলে এখান থেকে আমাদেরকে এলিমিনেশন করে আমাদেরকে বার করতে হবে একটা বুক কত আর একটা পেন কত। এই সমস্ত অঙ্ক তোমরা ওই 9-10-এই করেছো, ঠিক আছে, সবাই জানো আশা করি। তাহলে দেখো এটা আরেক রকমভাবে হয়। এটাকে যদি আমি ইকুয়েশন 1 আর এটাকে যদি আমি ইকুয়েশন 2 দিয়ে দিই, তাহলে একটা প্রসেস আমরা করতে পারি। ধরো আমরা ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করলাম। ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 করলে কত হবে? দেখো এইগুলোকে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 13b প্লাস 13p, তাই তো। কত হয়ে যাবে এখানে? 169। আচ্ছা, তা এখান থেকে যদি আমরা 13 কমন নিই তাহলে বুক প্লাস পেন হয়ে যাচ্ছে 169। তাহলে এখান থেকে বুক প্লাস পেন কত হয়ে যাচ্ছে? 169/13 মানে হয়ে যাচ্ছে 13, ঠিক আছে। এটা আমরা কি করেছিলাম? 1 + 2 করেছিলাম। এবার আমরা 1 - 2 করি। 1 - যদি 2 করি তাহলে কত হয়ে যাবে? এখান থেকে 8 থেকে 5 বাদ যাবে, মানে 3 বুক মাইনাস, তাই তো, মাইনাস হয়ে যাবে -3 পেন। তো কত হয়ে যাবে এখান থেকে? 15। তাহলে 3 কমন নিলে হয়ে যাচ্ছে বুক মাইনাস পেন কত হয়ে যাচ্ছে? 15। তাহলে বুক মাইনাস পেন কত হয়ে যাচ্ছে? 5। তো এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 4 নম্বর ইকুয়েশন দিলাম, ঠিক আছে। এইবারে দেখো 3 আর 4 আমাদেরকে বুক বের করতে হবে আর পেন বার করতে হবে, তাই তো। সেটাই বলেছে ফাইন্ড দ্য কস্ট অফ 3 বুকস অ্যান্ড 2 পেন্স। তাহলে দেখো এই 3 আর 4 এই দুটোকে যদি আমরা আবার যোগ করি তাহলে এই পেনগুলো কেটে যাচ্ছে, তাই তো। এখানে প্লাস পি মাইনাস পি কেটে যাচ্ছে, তো দুটো বই পড়ে থাকবে। তো 2 বুক মানে এখান থেকে কত হবে? 18। তাহলে অনলি একটা বইয়ের দাম কত হয়ে যাচ্ছে? 9। তো একটা বই পেয়ে গেছো, এখান থেকে একটা বই যে কোনো একটা জায়গাতে বসাও। এই 3 নম্বর ইকুয়েশনে যদি বসাও তাহলেই আমরা পেন পেয়ে যাব। তো পেন কত হবে? পেন হয়ে যাচ্ছে এখান থেকে 13 - 9। তো 13 - 9 কত হবে? 4, ঠিক আছে। তো এখান থেকে চেয়েছে যে ফাইন্ড দ্য কস্ট অফ দ্য 3 বুক অ্যান্ড 2 পেন্স। তো একটা বই হয়ে যাচ্ছে 9 টাকা, তো 3টে বই কত হবে? 27 অ্যান্ড 2 পেন্স, তো 2 পেন্স কত হবে? 2 পেন্স হয়ে যাচ্ছে 8। তো 27 + 8 কত হয়ে যাবে? 27 + 8 হয়ে যাবে 35 রুপিস। মানে এখানে কোনটা হয়ে যাবে? অপশন এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে তো? একদমই সহজ, কিচ্ছু নেই এই অঙ্কটাতে, দেখে নাও সবাই ভালো করে। আচ্ছা, 7 নম্বর অঙ্ক কি বলছে দেখো। এ ম্যান সেলস এ বুক অ্যাট 12% লস অ্যান্ড এ বুক অ্যাট 19% প্রফিট, ঠিক আছে। সেলসের টেবিল ছিল, সেলস এ টেবিল অ্যাট 12% লস অ্যান্ড এ বুক অ্যাট 19% প্রফিট, দেন হি আর্নস ₹160 অ্যাজ প্রফিট, বাট if he sells the table at 12% profit and the book at 16% loss, then he bears a loss of ₹40. Find the price of one book. তাহলে কি বলছে যে একটা টেবিল বিক্রি করেছে 12% লসে এবং একটা বই যদি ও 19% প্রফিটে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে ও 160 টাকা প্রফিট হিসেবে পাচ্ছে। কিন্তু যদি ও ওই টেবিলটা 12% প্রফিটে বিক্রি করতো আর বইটা যদি 16% লসে বিক্রি করতো তাহলে ওর লস হয়ে যেত 40 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে যে ওই বইটার প্রাইস কত, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কি হয়েছে, ও টেবিলটা বিক্রি করেছে 12% লসে, তাই তো। তাহলে আমি এখানে লিখলাম -12 টি ফর টেবিল। তো -12 কেন? যেহেতু 12% লসে বিক্রি করেছে। এর সাথে আরেকটা কি করেছে, 19% প্রফিটে বিক্রি করেছে কি বই। তো আমি লিখলাম +19 বুক, ঠিক আছে। বুঝতে পারলে তো? -12t + 19 বুক, এইটাতে ও টোটাল কত পেয়েছে প্রফিট হিসেবে? 160 + 160
0 0 0 0 কেন বসালাম, কারণ এগুলো যেহেতু পার্সেন্টেজ ছিল, তাই তো পার্সেন্টেজ, তো তার মানে তলায় 100 ছিল, তো সেই 100টাকে আমি একেবারে কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিলাম, মানে 16000, ঠিক আছে, প্লাস লিখেছি কারণ এখানে প্রফিট হয়েছে বলে, ঠিক আছে। তো এটা আমাদের প্রথম ইকুয়েশন হলো। সেকেন্ড ইকুয়েশনটা কি বলেছে, বাট ইফ হি সেলস দ্য টেবিল অ্যাট 12% প্রফিট, টেবিলটা বিক্রি করেছে 12% প্রফিটে, তো কী হয়ে যাবে সেকেন্ডে প্লাস 12t, আর বইটাও বিক্রি করেছে 16% লসে, তো -16 বুক, সেক্ষেত্রে ও কি লস হয়েছে, লস কত 40 টাকা, তো -40, এখানেও আমরা 100টাকে ওদিকে পাঠিয়ে দিলে এর সাথে আরও দুটো জিরো হয়ে যাচ্ছে। তাহলে দেখো ফাইন্ড দ্য প্রাইস অফ দ্য বুক, তো এইখান থেকেও একই রকমভাবে আমাদেরকে ক্যালকুলেশন করে কিন্তু এই টি আর বি বের করতে হবে, ঠিক আছে। এখানে শুধুমাত্র বুক চেয়েছে, তো অনলি আমরা বিটা বের করব। তাহলে এইগুলোকে দেখো, যদি আমরা এগুলোকে অ্যাড করে দিই, তাহলে কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে না, -12t + 12t কেটে যাবে, এইগুলোকে অ্যাড করলে কি হয়ে যাবে 3b অনলি, ঠিক আছে। তো এইটাকে যদি আমরা করি, এখান থেকে হয়ে যাবে 12,000, ঠিক আছে, প্লাস 12,000, তাহলে শুধু এখান থেকে বই কত হয়ে যাবে, শুধু এখান থেকে প্রাইস অফ দ্য বুক, শুধু বুক চেয়েছে, কোথাও একটা ভুল হচ্ছে কি, ঠিকই তো আছে, হ্যাঁ এইটা ভুল হয়েছে, এই তো এখান থেকে 3 হবে, সরি সেটাই আমি ভাবছি কিছু একটা ভুল হয়েছে। তো 3b = 12,000, তাহলে এখান থেকে শুধু বুক কত হয়ে যাবে, শুধু বুক হয়ে যাবে এখান থেকে 4,000, আর কিছুই চাইনি, এত সহজ অঙ্ক, তো এখান থেকে হয়ে যাচ্ছে অপশান ডি অ্যান্সার, বুঝতে পারলে। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু সব এইরকম ইকুয়েশন তৈরি করে করতে হবে, ঠিক আছে। কিছু কিছু অঙ্কে থাকবে কিন্তু যে প্রফিটও হয়নি লসও হয়নি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা জিরো হয়ে যাবে, তখন এখান থেকে টি আর বি এর একটা রেশিও পেয়ে যাবে, সেই রেশিও এখান থেকে বসে ক্যালকুলেট করবে, ঠিক আছে। আশা করি আছে ওরকম অঙ্ক, দেখা যাক। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, ইফ এ ম্যান সেলস এ বুক অ্যাট 13% প্রফিট অ্যান্ড পেন অ্যাট 9% প্রফিট, দেন হি আর্নস ₹1060 অ্যাজ প্রফিট, বাট ইফ হি সেলস এ বুক অ্যাট 16 2/3% প্রফিট অ্যান্ড এ পেন 1/9% loss, then he bears no profit or no loss. Find the cost price of the book and the pen. ঠিক আছে, দেখো আমি তোমাদের আগের অঙ্কে যেটা বললাম ঠিক সেই রকম একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে। তাহলে কি বলছে যে একটা বই 13% প্রফিটে বিক্রি করেছে এবং পেন 9% প্রফিটে বিক্রি করলে ওর 1060 টাকা প্রফিট হিসেবে পাচ্ছে, কিন্তু যদিও বইটা 16.23% প্রফিটে এবং পেনটা যদি 11.19% লসে বিক্রি করে, তাহলে ওর কোনো প্রফিটও হবে না, কোনো লসও হবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বইটা এবং পেনটার কস্ট প্রাইস কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। ঠিক আগের অঙ্কটা আমরা যেই প্রসেস অ্যাপ্লাই করেছি সেই রকমভাবেই কিন্তু এই অঙ্কটা করব, ঠিক আছে। তো প্রথমে কি বলেছে, বইটাও 13% প্রফিটে বিক্রি করেছে, তো 13% প্রফিট, তাই তো, যেহেতু প্রফিট এখানে আমি প্লাস দিয়ে দিচ্ছি, তো এটা কি, এটা হচ্ছে কি যে বুক, তারপরে কি 9% প্রফিটে ও আর্ন করেছে কি পেন, তো প্লাস 9p, ঠিক আছে, প্লাস কেন, দুটোই হয়ে যাচ্ছে প্রফিট, ও কি আবার প্রফিট পেয়েছে 1060 টাকা, ঠিক আছে, 1060 টাকা আবার প্রফিট পেয়েছে। আচ্ছা যেহেতু এখানে পার্সেন্টেজ ছিল আগের মতনই, সেই জন্য এখানে 0 বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন তৈরি হয়ে গেল। সেকেন্ড ইকুয়েশন থেকে কি বলেছে, যে ও বইটা বিক্রি করেছে 16 2/3% প্রফিটে, ঠিক আছে, 16 2/3% প্রফিটে বইটা বিক্রি করেছে এবং ও পেনটা বিক্রি করেছে 11 1/9% লস, -11 1/9% লসে পেনটা বিক্রি করেছে এবং কোনো প্রফিট হয়নি, কোনো লসও হয়নি, তো এইটা কি, এইটা হয়ে যাচ্ছে 0, তাই তো। এই জিনিসটাই দিয়েছে, সেখান থেকে পি কত আর বি কত সেটা বার করতে দিয়েছে। তাহলে দেখো এইটা যখন 0, তো এখানে হয়ে যাচ্ছে 16 2/3 বি = 11 1/9 পি আমরা বলতে পারি, তাই তো। আবার বলেছিল দেখো 16 2/3%, আমরা কি জানি 16 2/3%কে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করলে কত, আমরা কি জানি 1/6, আমি তোমাদের মানে পিডিএফটা দিয়ে দিয়েছিলাম, ডাইরেক্ট ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ থেকে ডাইরেক্ট ফ্র্যাকশানে কনভার্ট করা পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দিয়েছিলাম, আজকেও থাকবে, ডেসক্রিপশান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আর আমরা কি জানি 11 1/9% মানে ডাইরেক্ট আমরা 1/9 লিখতে পারি, তাহলে এই জায়গাটা থেকে আমরা পি আর বি এর রেশিওটা ইজিলি পেয়ে যাব। তো এইখানে 16 2/3%-এর জায়গায় আমরা 1/6
বি বসাই আর এখানে হয়ে যাচ্ছে 1/9 পি। তো এটাকে কাটাকুটি করলে এখানে 3 দিয়ে 2 আর এটা হয়ে যাচ্ছে 3। তাহলে এখান থেকে বই আর পেনের রেশিও আমরা কি পেয়ে যাচ্ছি, বই আর পেনের রেশিও পেয়ে যাচ্ছি এখান থেকে 2/3, তাই তো। তার মানে কি পেলাম এখান থেকে, যে একটা বইয়ের দাম হয়ে যাচ্ছে 2 ইউনিট আর একটা পেনের দাম হয়ে যাচ্ছে 3 ইউনিট, তাই তো। তাহলে দেখো এই যে জিনিসটা আমরা পেলাম B/P, আমি সেটাও লিখে দিচ্ছি, এখান থেকে পেয়ে গেলাম আমরা 2:3। এই জিনিসটা যদি আমরা ইকুয়েশন 1-এ বসাই, ইকুয়েশন 1-এ কী ছিল, 13B আর 9P টোটাল হয়ে যাচ্ছে এখান থেকে এইটা, তাই তো। তো এখান থেকে একটা বই কত, একটা বই হয়ে যাচ্ছে 2, তো এখানে কতগুলো বই আছে, 13খানা বই। তাহলে এখান থেকে আমরা এবারে লিখব এই জিনিসটা কত হয়ে যাচ্ছে, 13B মানে এখান থেকে 26, তাই তো। বি এর জায়গায় আমরা 2 বসাবো, 13 দুগুণে 26 প্লাস এখান থেকে পি কত, পি হয়ে যাচ্ছে কি 9, তার মানে কত, 3 9 27। তো 26 আর 27 অ্যাড করলে কত হয়ে যাচ্ছে 53। তো এই 53 মানে এই জিনিসটা না, সেটাই তো লেখা আছে, এইটা ইকুয়াল টু এটা। তাহলে 53 মানেই হয়ে যাচ্ছে এখানে 106,000, তাই তো। তাহলে 1 মানে কত, 1 মানে এখান থেকে হয়ে যাচ্ছে 2000, বুঝতে পারলে। তো এখানে চেয়েছে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ এ বুক অ্যান্ড এ পেন, একটা বই আর একটা পেনের কস্ট প্রাইস। তো একটা বইয়ের কস্ট প্রাইস কত 2 ইউনিট আর একটা পেনের কস্ট প্রাইস হচ্ছে 3 ইউনিট। তাহলে 1 মানে আমরা পেয়ে গেলাম 2000, তাহলে 2 মানে কত, 2 মানে হয়ে যাচ্ছে কি 4000 আর 3 মানে হয়ে যাচ্ছে 6000। তাহলে একটা বইয়ের দাম হয়ে যাচ্ছে 4000 টাকা আর একটা পেনের দাম হয়ে যাচ্ছে 6000 টাকা। আমরা ইজিলি পেয়ে গেলাম, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান এ আমাদের অ্যান্সার। বুঝতে পারলে, এই রকমভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, মানে যেখানে দেয়া থাকবে যে হি বিয়ার্স নো প্রফিট আর নো লস, সেখানে কিন্তু এই রকমভাবে আমরা রেশিওটা বের করে নেবো, দিয়ে এই রেশিও আমরা আগের ইকুয়েশনটাতে বসিয়ে ইজিলি বার করে নিতে পারবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো একই রকম টাইপের আমি তোমাদের বাড়িতে করার জন্য একটা অঙ্ক দিয়েছি, তোমরা এটা নোট করে নাও। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এ ম্যান পারচেসড এ বুক অ্যান্ড এ পেন ফর ₹25,800. He sold the book at 13% profit and the pen at 17% profit. If he sold the book at 17% profit and the pen at 13% profit, he would have earned ₹80 more. ঠিক আছে, তো দুটো প্রশ্ন দিয়েছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিপি অ্যান্ড ফাইন্ড দেয়ার ইন্ডিভিজুয়াল কস্ট প্রাইস। তাহলে কি বলছে যে একটা বই আর একটা পেন পারচেস করেছিল, টোটাল প্রাইস ছিল 25,800 টাকা। তারপর বলছে ও যদি বইটা 13% প্রফিটে আর পেনটা যদি 17% প্রফিটে বিক্রি করে, মানে বিক্রি করেছে, ঠিক আছে। তারপর বলছে যদিও বইটা 17% প্রফিটে আর পেনটা যদি 13% প্রফিটে বিক্রি করতো, তাহলে আগের থেকে ও আরও 80 টাকা বেশি পেত, ঠিক আছে। হি উড হ্যাভ আর্নড ₹80 মোর, বুঝতে পারলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওই বই আর পেনের যে আর কি কস্ট প্রাইসের মধ্যে যে ডিফারেন্স সেটা জানতে চেয়েছে, আর একটা হচ্ছে কি যে ওদের ইন্ডিভিজুয়াল কস্ট প্রাইস কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু টোটাল কস্ট প্রাইসটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। বই আর পেনের টোটাল কস্ট প্রাইসটা দিয়েছে 25,800 টাকা, ঠিক আছে। তারপর কি বলেছে, যদি ও বইটা 13% প্রফিটে বিক্রি করতো, ঠিক আছে। 13% প্রফিটে বিক্রি করেছে বইটা, ঠিক আছে। আরেকটা কি বলেছে, পেনটা ও 17% প্রফিটে বিক্রি করেছে। তো 17% প্রফিটে পেনটা বিক্রি করেছে, সেটা কত টাকা প্রফিট হয়েছে আমরা কিন্তু জানি না। তো ধরে নাও যে সেটাকে আমরা এক্স বলছি, এক্স বা ইন্টু 100, তাই তো, যেহেতু এখানে পার্সেন্টেজ ছিল তো এখানে 100x ধরে নিতেই পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় এখানে 100 ধরার দরকার নেই, এটাকে ছেড়ে দাও, এটাকে আপাতত পার্সেন্টেজ দিয়েই রাখো, ঠিক আছে। 17% বইটা আর 13% বই আর 17% প্রফিট, সেটা হয়ে যাচ্ছে এক্স, আমি এখানে 100টা দিচ্ছি না। তারপর কি বলছে দেখো, ইফ ই সোল্ড দ্য বুক অ্যাট 17% প্রফিট, ও যদি বইটা 17% প্রফিটে, আর একটা কি পেনটা যদি 13% প্রফিটে বিক্রি করতো, পেনটা ও যদি 13% প্রফিটে বিক্রি করতো, তাহলে ও আরও 80 টাকা বেশি পেতো প্রফিট হিসেবে। তো আগে পাচ্ছিল এক্স, এখন আরও 80 টাকা বেশি পাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ইকুয়েশন, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই আর এটাকে ইকুয়েশন নাম্বার আমরা 2 দিতে পারি।
ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমি ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1 মানে বিয়োগ করে দিই তাহলে এই এক্সগুলো চলে যাবে না, এক্সগুলো নিয়ে তো আমাদের দরকার নেই সেরকম। তো এখানে আমরা ওটাই করছি, ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1টা আমরা মাইনাস করে দেবো। তাহলে কি হবে, 17% থেকে 13% চলে যাবে, তো কত হবে 4% বুক, এখানে হয়ে যাচ্ছে মাইনাস করছি তো -4% পেন ইকুয়াল টু কত, এখানে এক্সগুলো চলে যাবে, শুধু পড়ে থাকবে 80, তাই তো। তাহলে এখান থেকে যেহেতু পার্সেন্টেজ আমরা 4% কমন নিয়ে নিচ্ছি, তো 4% কমন নিলে বই মাইনাস পেন, তা কত হয়ে যাবে এখানে 80, তাহলে বুক মাইনাস পেন কত হবে 80, তাই তো 80, এখানে পার্সেন্টেজ তার মানে কি 4%, তো পার্সেন্টেজের জন্য ওপরে প্রথমেই 100 চলে যাচ্ছে আর নিচে পড়ে থাকছে 4, তাহলে বই মাইনাস পেন হয়ে যাচ্ছে এখান থেকে 2000 আমরা পেয়ে গেলাম বুক মাইনাস পেন। তাহলে দেখো এই প্রথম অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম না, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট প্রাইস। তো দুজনের কস্ট প্রাইসের মধ্যে ডিফারেন্স কত, বই আর পেনের 2000 টাকা হয়ে যাচ্ছে কস্ট প্রাইসের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। আবার দেখো এখানে ছিল বই প্লাস পেন হয়ে যাচ্ছে 25,800 টাকা, এখান থেকে আবার পেয়ে গেছি আমরা বই মাইনাস পেন 2000 টাকা। তাহলে এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি বই কত আর পেন কত পেয়ে যাবো না, এই দুটোকে যদি আমরা এই দুটো ইকুয়েশনকে যদি আমরা অ্যাড করি তাহলে এই পেনগুলো কেটে যাবে, তাই তো। তাহলে কি পড়ে থাকবে 2b, অ্যাড করলে 2b পড়ে থাকবে, তো এইটা প্লাস এইটা তাহলে কত হয়ে যাবে 27800। তাহলে বই কত হয়ে যাবে, বইয়ের দাম হয়ে যাবে 13,900 টাকা হয়ে যাচ্ছে বইয়ের দাম। আবার এই বইয়ের প্রাইসটা যেখানে হোক বসিয়ে দাও, এখানেও বসাতে পারো বা এখানেও বসাতে পারো, তাহলেই তোমরা পেনের প্রাইস পেয়ে যাবে। তো পেনের প্রাইস যদি আমরা বইয়ের প্রাইসটা এখানে বসাই তাহলে হয়ে যাবে 25,800 মাইনাস 13,900, তাহলে এখান থেকে কত হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে 11,900, তাই তো। তাহলে আমরা বইয়ের প্রাইসটা পেয়ে গেলাম 13,900 টাকা আর পেনের প্রাইসটা পেয়ে গেলাম 11,900 টাকা, মানে এখানে দুয়ের অ্যান্সারটা বের করে নিতে পারলাম। আর এক একটা ছিল বই মাইনাস পেন হয়ে যাচ্ছে 2000 টাকা। তো বুঝতে পারলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু এই রকমভাবে করতে হবে, ওকে। তো এই টাইপের মোটামুটি মানে এই অঙ্কগুলো আর কি, এরকম প্রফিট পার্সেন্ট লস পার্সেন্ট দিয়ে যা যা অঙ্ক হয় এই টাইপেরই অঙ্ক হয়, ঠিক আছে। এখন আমি তোমাদের মোটামুটি 3-4টে অঙ্ক যা যা করালাম এই টাইপেরই অঙ্ক আসে, এর বাইরে আসে না। তো এই অঙ্কগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। নেক্সট অঙ্ক করবো আমরা আবার আজকে নেক্সট অঙ্ক। তো আজকে নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা ক্লাসটা করছো এবং এখনও অবধি যারা ভিডিওটা লাইক করোনি, তা যদি ভালো লাগে তাহলে ভিডিও শেষে গিয়ে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো আজকের ক্লাসটা তোমাদের। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে যত বেশি পারবে তত বেশি কিন্তু এই ক্লাসগুলো শেয়ার করতে থাকো, কারণ আমি যদি তোমাদের থেকে এই সাপোর্টটা পাই তবেই কিন্তু আমি এই ধরনের ক্লাস আরও বেশি করে তোমাদেরকে দিতে পারবো, ওকে। তো দেখো আজকে 9 নম্বর অঙ্ক কি বলছে, cost price of 2 articles is same, one sold at 15% profit and the other for rupees 4,800 more than the first. If the net profit is 20% then find cost price of each article। তাহলে কি বলছে যে দুটো আর্টিকেলের কস্ট প্রাইস হয়ে যাচ্ছে সেম, ঠিক আছে। একটা আর্টিকেল বিক্রি করা হয়েছে 15% প্রফিটে, আরেকটা বিক্রি করা হয়েছে অন্যটার থেকে 4,800 টাকা বেশিতে। কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে সেটা কিন্তু বলেনি, শুধু বলেছে যে সেকেন্ডটা প্রথমটার থেকে 4,800 টাকা বেশিতে বিক্রি করেছে আর ওভারঅল প্রফিট হয়েছে 20%। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা আর্টিকেলের কস্ট প্রাইস কত করে, সেটা কস্ট প্রাইস কিন্তু আবার সেম, ওকে। তো বেশ ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে, ভালো করে দেখে নাও অঙ্কটা। তো দেখো ঠিক অন্য অঙ্কগুলোর মতন করেই আমরা করব এটা। এখানে লিখব কস্ট প্রাইস, এখানে লিখব সেলিং প্রাইস, ঠিক আছে। এখানে লিখব আর্টিকেল এর জন্য, এখানে লিখব আর্টিকেল বি এর জন্য, আর এখানে যেহেতু ওভারঅল কথাটা বলেছে সেই কারণে এখানে আমরা লিখব আর্টিকেল এ প্লাস বি ওভারঅল কত সেটা, ঠিক আছে। তাহলে দেখো প্রথম আর্টিকেলটার জন্য প্রফিট কত, 15% প্রফিট, তো 15% পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করি 15/100, এটা আর কাটাকুটি করছি না, এটাই রেখে দিচ্ছি, ঠিক আছে, আমাদের সুবিধা হবে। তাহলে কি প্রথম আর্টিকেলটার কস্ট প্রাইস কত, 100 টাকা, তাই তো। তো এটা প্রফিট হয়েছে, তাহলে 100 টাকা কস্ট প্রাইস হলে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 115 টাকা, ঠিক আছে। আর দেখো দ্বিতীয় আর্টিকেলের কস্ট প্রাইস কত পার্সেন্ট প্রফিট বা লস সেটা কিন্তু কিছু বলেনি, ঠিক আছে, শুধু বলে দিয়েছে যে কস্ট প্রাইস কিন্তু দুটো আর্টিকেলেরই সেম। তাহলে আমরা বুঝতে পারছি এই যে আর্টিকেল বি যেটা সেটারও কস্ট প্রাইস কত হবে, 100ই হবে, তাই তো। সেলিং প্রাইস কত আমরা কিন্তু জানি না। আবার বলে দিয়েছে কি যে ওভারঅল প্রফিট কত হয়েছে, 20% হয়েছে দুটো মিলিয়ে, তো 20
পার্সেন্ট, এটাও আমরা আর কাটাকুটি করছি না, আমরা 120/100ই রাখছি। তাহলে ওভারঅল সিপি কত? ওভারঅল সিপি হয়ে যাচ্ছে 120% প্রফিট, তার মানে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হয়ে যাচ্ছে এখান থেকে 120 আমরা পেয়ে গেলাম, তাই তো। আবার দেখো, প্রথমটার কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 100, দ্বিতীয়টার কস্ট প্রাইস 100, তাহলে ওভারঅল কস্ট প্রাইস কত? 200 হওয়ার কথা, কিন্তু এখানে আমরা 100 পেয়েছি, তাহলে এটাকে আমরা কি 200 করে নিই, এটাকেও 200 করে নেব, এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে করতে হলে তো এটাকেও করতে হবে। তাহলে এখানে ওভারঅল কস্ট প্রাইস আমরা কত পেয়ে গেলাম? 200, আবার এই দুটো প্লাস করে 200ই ছিল, মিলে গেল। আর এখান থেকে আমরা ওভারঅল সেলিং প্রাইস কত পেয়ে যাচ্ছি? 240 পেয়ে যাচ্ছি আমরা ওভারঅল সেলিং প্রাইস, বুঝতে পারলে? তাহলে দেখো, প্রথম আর্টিকেলটার সেলিং প্রাইস ছিল 115 আর ওভারঅল সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 240 টাকা। তাহলে সেকেন্ড আর্টিকেলটার সেলিং প্রাইস কত আমরা বের করে নিতে পারবো না? 240 থেকে যদি আমরা 115 মাইনাস করি, তাহলেই আমরা দ্বিতীয় আর্টিকেলটার সেলিং প্রাইস কত পেয়ে যাব, তাই তো। কত হয়ে যাবে এখানে? 125 হয়ে যাচ্ছে দ্বিতীয় আর্টিকেলটার সেলিং প্রাইস। তাহলে দেখো, দ্বিতীয় আর্টিকেলটা প্রথম আর্টিকেলের থেকে কত টাকা বেশিতে বিক্রি হচ্ছে? 10 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আবার অঙ্কে বলেও দিয়েছে কিন্তু, দ্য আদার ফর ₹480 মোর দ্যান দ্য ফার্স্ট, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? যে এই 10 মানেই হয়ে যাচ্ছে 4800, তাই তো। প্রশ্নটা কি চেয়েছে? দেন ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ ইচ আর্টিকেল। প্রত্যেকটা আর্টিকেলের কস্ট প্রাইস কত করে? 100 করে। তাহলে 10 মানে যদি 4800 হয়, 100 মানে কত হবে? এখানে আরও একটা শূন্য বাড়িয়ে দিই, এখানে আরও একটা শূন্য বাড়িয়ে দিই, তো হয়ে গেল 48,000 টাকা প্রত্যেকটা আর্টিকেলের কস্ট প্রাইস। অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সার, বুঝতে পারলে? এর থেকে সহজ প্রসেস আমার মনে হয় আর কিছু হতে পারে না, ঠিক আছে। তো তোমরা ভালো করে দেখে নাও। সেম এই প্রসেস অ্যাপ্লাই করে আমি তোমাদের বাড়িতে করার জন্য একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা করবে একই রকম। ওকে ওকে আচ্ছা, আজকের 10 নম্বর অঙ্ক। এ শপকিপার বট পেন্স অ্যাট দ্য রেট অফ 8 pence ফর ₹34 অ্যান্ড সোল্ড দেম অ্যাট 12 pence ফর ₹57. দ্য নাম্বার অফ পেন্স দ্যাট হি শুড সেল টু হ্যাভ এ প্রফিট অফ ₹900 মাস্ট বি। তাহলে কি বলছে? একজন শপকিপার, সে 8খানা পেন কিনেছে 34 টাকাতে, তাই তো, এবং বিক্রি করার সময় ও 12টা পেন বিক্রি করেছে 57 টাকাতে। তাহলে বলছে যে দ্য নাম্বার অফ পেন্স দ্যাট হি শুড সেল টু হ্যাভ এ প্রফিট অফ 900, ঠিক আছে। তাহলে ও যদি 900 টাকা প্রফিট পেতে চায়, তাহলে ওকে কতগুলো পেন বিক্রি করতে হবে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে খুব আসে, খুবই সহজ অঙ্ক, আমি সেই জন্যই লিখেছি, যেহেতু পরীক্ষাতে ভীষণ আসে এগুলো। তাহলে দেখো, এখানে ও যখন কিনেছে তখন কিন্তু ও 8খানা পেনের দাম হিসেবে কিনেছে, আর ও যখন বিক্রি করছে তখন 12টা পেনের দাম হিসেবে বিক্রি করছে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখছি, দেখো, বাই করছে যখন, তখন 8খানা পেন বাই করছে কত টাকাতে? 34 টাকাতে। আর ও যখন সেল করছে তখন ও 12টা পেন সেল করছে 57 টাকাতে, এই রেটে বিক্রি করছে, তাই তো। তো আমরা যখন প্রফিট বা লস যা কিছুই বার করি না কেন, এই কোয়ান্টিটি কিন্তু সেম থাকতে হবে, মানে কতগুলো ও কিনছে আর কতগুলো বিক্রি করছে সেই কোয়ান্টিটি কিন্তু সেম থাকতে হবে। তাহলে কোয়ান্টিটি সেম করার জন্য এই দুটোকে সেম করতে হবে। তাহলে কি করতে হবে? 8 আর 12-র এলসিএম নিতে হবে। তো 8 আর 12-র এলসিএম কত? 24, তাই তো। তার মানে এটাকেও 24 করতে হবে, এটাকেও 24 করতে হবে। এটাকে 24 করার জন্য কি করবে? এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 2 দিয়ে করব, তাহলে এটাকেও 2 দিয়ে করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু কোয়ান্টিটি সেম 24, তাই তো। এটা হয়ে যাচ্ছে আর এইটা হয়ে যাচ্ছে 114, তাই তো। তাহলে কোয়ান্টিটি হয়ে যাচ্ছে সেম, মানে 24, যেখানে প্রফিট আমরা কত পাচ্ছি? প্রফিট আমরা পেয়ে যাচ্ছি 12। ওকে, তাহলে আমরা প্রফিট পাচ্ছি 12 টাকা। আমরা প্রফিট 12 টাকা পাচ্ছি যখন নাম্বার অফ পেন কত? নাম্বার অফ পেন হয়ে যাচ্ছে 24, তাই তো। প্রফিট যখন আমরা 12 পাচ্ছি তখন নাম্বার অফ পেন কত? 24। এখানে বলেছে যখন আমরা 900 টাকা প্রফিট পাবো তখন কতগুলো পেন আমাদেরকে বিক্রি করতে হবে। তাহলে প্রফিট যখন আমরা 900 টাকা পাবো তখন নাম্বার অফ পেন কত হবে? আমরা ঐকিক নিয়মে করব, 24 × 900/12, ঠিক আছে। তাহলে তখন 18খানা, মানে 1800খানা পেন আমাদেরকে বিক্রি করতে হবে যদি আমরা 900 টাকা প্রফিট পেতে যাই। তো এখানে হয়ে যাচ্ছে অপশান সি অ্যান্সার, বুঝতে পারলে? তাহলে কি করতে হবে? মেন কাজ হচ্ছে আমাদেরকে এখানে এই কোয়ান্টিটিটা সেম করে নিতে হবে। ওকে, আচ্ছা, আজকের লাস্ট অঙ্ক কি বলছে দেখো। রামলাল পারচেসড 120 রিমস অফ পেপার অ্যাট ₹100 পার রিম।
ঠিক আছে, তাহলে মোট হচ্ছে 120খানা রিমস অফ পেপার নিয়েছিল, যেখানে হয়ে যাচ্ছে রুপিস 100 টাকা করে, মানে পার রিমের দাম হয়ে যাচ্ছে 100 টাকা। অ্যান্ড এক্সপেন্ডিচার অন ট্রান্সপোর্ট ওয়াজ 480। হি হ্যাড টু পে অ্যান অক্ট্রয় ডিউটি অফ rupees 50 paisa per rim and the coolie charges were rupees 60. What should he charges per rim to gain 20%? তাহলে দেখো ও যে এই 100 টাকা পার রিম করে এতগুলো রিমও কিনেছে এবং এত টাকা যে ওর রাস্তা খরচ হয়েছে, কুলি চার্জ, ট্রান্সপোর্ট, এই সমস্ত কিছুই কিন্তু কস্ট প্রাইসের মধ্যে ঢুকবে। কারণ আমি তোমাদের প্রফিট অ্যান্ড লসের একদম ফার্স্ট যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম কস্ট প্রাইস মানে অ্যাকচুয়ালি কিছুই না, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, তাই তো? তাহলে কোনো একটা জিনিস যখন আমরা কিনছি সেইটার জন্য যা যা ইনভেস্টমেন্ট আমাদের প্রয়োজন পড়ছে সমস্তটাই কিন্তু কস্ট প্রাইসের মধ্যে ঢুকবে। তাহলে টোটাল কস্ট প্রাইস কত? টোটাল কস্ট প্রাইস আমরা কত পেলাম? মোট হয়ে যাচ্ছে 120খানা রিমস অফ পেপার, যার মধ্যে দাম কত? 100 রুপিস 100 পার রিম। তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে? টোটাল হয়ে যাচ্ছে এখান থেকে 12,000 টাকা, তাই তো? 100 ইন্টু 120 প্লাস কত এখানে ট্রান্সপোর্ট কত লাগছে? 480 লাগছে ট্রান্সপোর্ট, প্লাস তারপরে কি হি হ্যাড টু পে অ্যান অক্ট্রয় ডিউটি অফ রুপিস 50 পয়সা পার রিম, তাই তো? 50 পয়সা করে পার রিমে তার খরচ হয়েছে। টোটাল কতগুলো রিম ছিল? টোটাল হয়ে যাচ্ছে 120খানা রিম। তাহলে 50 পয়সা করে যদি খরচ হয় তাহলে এখানে কত খরচ হয়েছে? 60 টাকা, তাই তো? প্লাস এখানে আবার কুলি চার্জ কত? কুলি চার্জ হয়ে যাচ্ছে 60। তাহলে এই টোটাল সমস্ত কিছুই কস্ট প্রাইসের মধ্যে পড়ছে। তাহলে টোটাল কস্ট প্রাইস এখান থেকে কত পড়ে যাচ্ছে? এখান থেকে পড়ে যাচ্ছে টোটাল কস্ট প্রাইস 12600, এইটা হয়ে যাচ্ছে টোটাল কস্ট প্রাইস, ঠিক আছে? তাহলে টোটাল কস্ট প্রাইস আমরা পেয়ে গেলাম। এখান থেকে বলেছে গেন 20%, তাই সেলিং প্রাইস কত হয়ে যাবে? এখান থেকে সেলিং প্রাইস হয়ে যাবে 120/100 ইন্টু 12600, তাই তো? তো প্রশ্নটা কি চেয়েছিল? হোয়াট শুড হি চার্জেস পার রিম টু গেন এত, তাই তো? মানে প্রত্যেকটা রিমের জন্য ও কত টাকা করে চার্জ ফেলবে। তাহলে এই যে আমরা সেলিং প্রাইসটা পেলাম এটা তো টোটাল 120খানা রিমের সেলিং প্রাইস, তাই তো? তাহলে একটা রিমের সেলিং প্রাইস বের করার জন্য কি করতে হবে? এইটাকে 120 দিয়ে আমাদের ডিভাইড করতে হবে, তাহলেই পেয়ে যাব আমরা একটা রিমের সেলিং প্রাইস। তো কত হয়ে যাবে এখান থেকে? রুপিস 126, মানে অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষাতে এই অঙ্কগুলো আসে আর ছেলেমেয়েরা এই সহজ অঙ্কগুলোই ভুল করে, ঠিক আছে? তো ভালো করে দেখে নাও। তো এটা হচ্ছে আজকের লাস্ট অঙ্ক। এখনও অবধি 4টে পার্ট মিলিয়ে কিন্তু আমি তোমাদের অনেকগুলো অঙ্ক করিয়ে দিলাম। প্রত্যেকটা কিন্তু পরীক্ষাতে আসা অঙ্ক, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করতে থাকো। ওকে।